2026 সালের বহুল প্রতীক্ষিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে যে নজিরবিহীন এবং শ্বাসরুদ্ধকর পরিস্থিতির অবতারণা হয়েছে তা কেবল একটি সাধারণ ক্ষমতার পালাবদল নয়, বরং এটি জাতির ভবিষ্যৎ গতিপথ নির্ধারণের এক চূড়ান্ত সন্ধিক্ষণ। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, সমগ্র জনপদ আজ এক অদৃশ্য নির্বাচনী জ্বরে আক্রান্ত। গ্রাম বাংলার ধুলিমাখা পথঘাট থেকে শুরু করে রাজধানীর শীতাতপ নিয়ন্ত্রিত কর্পোরেট অফিস, সর্বত্রই এখন একটাই আলোচনার ঝড়, আর তা হল কে ধরছে আগামীর বাংলাদেশের হাল। গত একটি বছর ধরে দেশের মূলধারার গণমাধ্যম, বিভিন্ন ভূরাজনৈতিক গবেষণা সংস্থা এবং সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলোতে আমরা নির্বাচনী জরিপ বা ওপিনিয়ন পোলের যে জোয়ার দেখেছি তা জনমনের স্বচ্ছতার পরিবর্তে এক গভীর ধোঁয়াশা ও বিভ্রান্তির সৃষ্টি করেছে। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচনের প্রাক্কালে জনমত জরিপ একটি স্বীকৃত ও বৈজ্ঞানিক প্রক্রিয়া হলেও বাংলাদেশে এবার যা পরিলক্ষিত হচ্ছে তাকে বিশ্লেষকরা পরিসংখ্যানের যুদ্ধ বা ইনফরমেশন ওয়ারফেয়ার বলে অভিহিত করছেন। তথ্যের এই গোলকধাঁধায় সাধারণ ভোটার তো বটেই, এমনকি ঝানু রাজনৈতিক বিশ্লেষক এবং বিদেশি পর্যবেক্ষকরাও যেন খেই হারিয়ে ফেলছেন। একদিকে ইএসডিএ বা প্রথম আলোর মতো প্রতিষ্ঠিত সংস্থাগুলো দ্ব্যর্থহীন ভাষায় দাবি করছে যে বিএনপি এককভাবেই 70% কাছাকাছি ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে এবং তাদের ধারের কাছেও নেই অন্য কোনো রাজনৈতিক শক্তি। তাদের এই বয়ান অনুযায়ী জামায়াতে ইসলামী বা অন্যান্য ইসলামপন্থী দলগুলো কেবলই নামমাত্র প্রতিদ্বন্দ্বী, যারা নির্বাচনের ফলাফলে কোনো উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারবে না। অন্যদিকে এই গতানুগতিক ও দৃশ্যমান স্রোতের বিপরীতে বইছে এক শক্তিশালী অন্তঃস্রোত। মাঠ পর্যায়ের গভীর অনুসন্ধান, তৃণমূলের পালস এবং বিকল্পধারার কিছু আন্তর্জাতিক মানের গবেষণা সংস্থার প্রতিবেদনে উঠে আসছে সম্পূর্ণ ভিন্ন এক চিত্র। সেখানে দেখা যাচ্ছে গত 1.5 দশকের রাজনৈতিক বঞ্চনা এবং 2024-এর গণ-অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের ভোটারদের মনস্তত্ত্বে এক আমূল পরিবর্তন এসেছে। ভোটের সমীকরণ আর আগের মতো সরল রৈখিক বা দ্বিমেরু কেন্দ্রিক নেই, বরং পর্দার আড়ালে ঘটে যাওয়া কিছু সূক্ষ্ম রাজনৈতিক মেরুকরণ, জোটগত সমীকরণ এবং সামাজিক পরিবর্তনের হাওয়া পুরো নির্বাচনের ফলাফলকে এমন একদিকে ধাবিত করছে যা ঢাকার এসি রুমে বসে করা টেলিফোন জরিপে ধরা পড়ছে না। আজকের এই দীর্ঘ ও গভীর বিশ্লেষণে আমরা উপরনত তথ্যের বাইরে গিয়ে আবেগের ফানুস উড়িয়ে দিয়ে কেবল ডেটা বা উপাত্ত এবং সমাজতাত্ত্বিক পরিবর্তনের ভিত্তিতে আসন্ন নির্বাচনের একটি নির্মোহ ও তাত্ত্বিক ব্যবচ্ছেদ করার চেষ্টা করব। নির্বাচনী পূর্বাভাস নিয়ে জনমনে যে বিভ্রম বা ইলিউশন তৈরি হয়েছে তার মূল কারণ নিহিত রয়েছে জরিপের পদ্ধতিগত সীমাবদ্ধতা ও ত্রুটির মধ্যে। 18 কোটি মানুষের এই বিশাল ও বৈচিত্র্যময় জনপদে মাত্র 1000, 2000 বা সর্বোচ্চ 5000 মানুষের টেলিফোন ভিত্তিক মতামত যাচাই করে একটি জাতীয় নির্বাচনের ফলাফল নির্ধারণ করা আদতে অসম্ভব এবং অবৈজ্ঞানিক। বিশেষ করে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে, যেখানে গ্রামীণ জনগোষ্ঠী এবং নতুন প্রজন্মের ভোটারদের মনস্তত্ত্ব শহরের ড্রয়িং রুমের আলোচনার চেয়ে সম্পূর্ণ ভিন্ন, সেখানে এই ধরনের র্যান্ডম স্যাম্পলিং প্রায়শই ভুল বার্তা দেয়। জরিপ সংস্থাগুলো যখন বিএনপিকে 70 বা 66% জনসমর্থন নিয়ে এগিয়ে রাখে, তখন তারা মূলত একটি নির্দিষ্ট শ্রেণী বা ইকো চেম্বারের মতামতকেই প্রতিফলিত করে। এই জরিপগুলোতে সেই বিশাল সাইলেন্ট মেজরিটি বা নীরব জনগোষ্ঠীর মতামত অনুপস্থিত থাকে, যারা গত 15 বছরে ভোট দেওয়ার সুযোগ পায়নি এবং যারা প্রচলিত দিন বদলের স্লোগানে আর বিশ্বাসী নয়। তারা এমন একটি রাজনৈতিক শক্তির উত্থান চাইছে যাদের হাত ধরে সত্যিকারের কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। ঠিক এই জায়গাটাই মূলধারার জরিপগুলো ব্যর্থ হচ্ছে এবং একটি কৃত্রিম ন্যারেটিভ বা বয়ান তৈরি করছে যা বাস্তবের সাথে সাংঘর্ষিক। কিন্তু সত্য কি আসলেই চাপা থাকে? সমাজবিজ্ঞানের গভীর দৃষ্টিকোণ থেকে দেখলে দেখা যায় যে জনমতের আসল স্রোতটি প্রবাহিত হচ্ছে সম্পূর্ণ ভিন্ন খাতে, যার সবচেয়ে বড় এবং অকাট্য প্রমাণ মিলেছে সাম্প্রতিক ছাত্র রাজনীতি এবং দেশের শীর্ষ বিদ্যাপীঠগুলির নির্বাচনী ফলাফলে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের দিকে তাকালে দেখা যায় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলির ছাত্র সংসদ নির্বাচন সবসময়ই জাতীয় রাজনীতির ভবিষ্যতের একটি স্পষ্ট ব্যারোমিটার বা দিক নির্দেশক হিসাবে কাজ করেছে। 90-এর দশকে যখন স্বৈরাচার পতন হয়, তখন ছাত্ররা জাতীয়তাবাদী শক্তির দিকে ঝুঁকেছিল এবং পরবর্তীতে বিএনপি সরকার গঠন করেছিল। ঠিক তেমনি আজকের প্রেক্ষাপট আমাদের ভিন্ন বার্তা দিচ্ছে। গত সেপ্টেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত দেশের 5টি প্রধান পাবলিক বিশ্ববিদ্যালয়ে, যাদের মধ্যে রয়েছে জাকসু, রাকসু, ডাকসু, চাকসু এবং জকসু, যে নির্বাচনগুলো অনুষ্ঠিত হয়েছে তার ফলাফলকে কোনোভাবেই বিচ্ছিন্ন ঘটনা হিসাবে দেখার সুযোগ নেই।
এখানে অংশগ্রহণকারী প্রায় ৮৭,০০০ শিক্ষার্থীর এই বিশাল স্যাম্পল সাইজ যে কোনো টেলিফোন জরিপের চেয়ে বহুগুণ বেশি নির্ভরযোগ্য, তাৎপর্যপূর্ণ এবং বৈজ্ঞানিক। এই ৮৭,০০০ শিক্ষার্থী আকাশ থেকে পড়া কোনো বিচ্ছিন্ন দ্বীপের বাসিন্দা নন। তারা টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত দেশের প্রতিটি জেলা, প্রতিটি উপজেলা এবং প্রতিটি গ্রামের প্রতিনিধিকারী। তারা সমাজের প্রতিটি স্তরের, প্রতিটি পরিবারের প্রতিনিধি। তারা যখন ছুটিতে বাড়ি যান তখন তারা কেবল একজন ছাত্র নন, তারা ওই সমাজের ওপিনিয়ন লিডার বা জনমত গঠনকারী। তাদের চিন্তা, তাদের পছন্দ এবং তাদের রাজনৈতিক বিশ্লেষণ তাদের পরিবার ও পাড়া প্রতিবেশীদের গভীরভাবে প্রভাবিত করে। এই বিপুল সংখ্যক তরুণের রায় বা ম্যান্ডেট বিশ্লেষণ করলে দেখা যায় যে সেখানে বিএনপি বা তথাকথিত সেকুলার ধারার রাজনীতি প্রায় প্রত্যাখ্যাত হয়েছে। এর পরিবর্তে ইসলামী ছাত্র শিবির বা তাদের সমর্থিত প্যানেলগুলোর একচেটিয়া ও ভূমিধস বিজয় প্রমাণ করে যে জেন জি বা নতুন প্রজন্মের ভোটারদের মধ্যে এক গুণগত ও আদর্শিক পরিবর্তন এসেছে। এই প্রজন্ম দুর্নীতি, চাঁদাবাজি এবং পেশিশক্তির রাজনীতিকে ঘৃণা করে। তারা 5 অগস্ট পরবর্তী সময়ে শিবির কর্মীদের ট্রাফিক কন্ট্রোল, মন্দির পাহারা এবং বন্যা মোকাবেলায় যে অভাবনীয় অঙ্গসাংগঠনিক দক্ষতা এবং সততা দেখেছে তা তাদের মনের গভীরে একটি স্থায়ী আসন করে নিয়েছে। আসন্ন নির্বাচনে মোট ভোটারের প্রায় 25% হলেন এই 18 থেকে 29 বছর বয়সী তরুণ, যার সংখ্যা প্রায় 3 কোটি। এই 3 কোটি তরুণ ভোটার যদি তাদের পারিবারিক ও সামাজিক পরিমণ্ডলে এই বার্তা ছড়িয়ে দেয় যে আমরা ক্যাম্পাসে যাদের সততা দেখেছি তাদেরই রাষ্ট্র ক্ষমতায় চাই, তাহলে এটি নির্বাচনের ফলাফলকে সম্পূর্ণ উল্টে দেওয়ার ক্ষমতা রাখে। তরুণদের এই নীরব বিপ্লবকে যারা অবজ্ঞা করছেন বা পরিসংখ্যানের বাইরে রাখছেন, তারা হয়তো নির্বাচনের দিন বড়সড় ধাক্কা খেতে যাচ্ছেন। তবে রাজনীতির মাঠে কেবল জনপ্রিয়তা, সততা বা আবেগ দিয়ে সরকার গঠন করা যায় না। এর জন্য প্রয়োজন হয় নিখুঁত অঙ্ক, সমীকরণ এবং সুদূরপ্রসারী ষড়যন্ত্র। আর এখানেই জামায়াতে ইসলামীর বর্তমান নেতৃত্বের রাজনৈতিক পরিজ্ঞতা, প্রজ্ঞা ও দূরদর্শিতা ফুটে উঠেছে। কেন জামায়াত তাদের দীর্ঘদিনের অঙ্গসাংগঠনিক স্বকীয়তা কিছুটা ছাড় দিয়ে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ বা চরমোনাই পীরের দলকে সাথে নিয়ে একটি মহাজোট গঠন করল, তা নিয়ে এতদিন রাজনৈতিক অঙ্গনে অনেক জল্পনা কল্পনা ছিল। অনেকেই ভেবেছিলেন এটি হয়তো জামায়াতের অঙ্গসাংগঠনিক দুর্বলতার প্রকাশ, কিন্তু আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষণা সংস্থা ন্যারেটিভের সাম্প্রতিক তথ্য উপাত্ত বিশ্লেষণ করলে বোঝা যায় যে এটি ছিল একটি অত্যন্ত সুচিন্তিত, বাস্তবমুখী এবং গাণিতিক সিদ্ধান্ত। ন্যারেটিভের জরিপ অনুযায়ী বর্তমানে এককভাবে বিএনপির জনসমর্থন 34.7% এবং জামায়াতে ইসলামীর 33.6%, অর্থাৎ দুই প্রধান শক্তির মধ্যে ব্যবধান মাত্র 1.1%। বাংলাদেশের ফার্স্ট পাস্ট দ্য পোস্ট নির্বাচন ব্যবস্থায় এই সামান্য 1% ভোটের ব্যবধানও মারাত্মক হতে পারে। জামায়াত যদি আবেগের বশবর্তী হয়ে এককভাবে নির্বাচন করত, তাহলে 33.6% ভোট নিয়েও তারা হয়তো 34.7% ভোট পাওয়া বিএনপির কাছে অধিকাংশ আসনে পরাজিত হতো এবং বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যেত। ডক্টর শফিকুর রহমান এবং জামায়াতের থিঙ্ক ট্যাঙ্ক এই রূঢ় বাস্তবতাটি খুব ভালোভাবেই অনুধাবন করতে পেরেছিলেন। তারা বুঝেছিলেন যে রাজনীতিতে আবেগ দিয়ে বিপ্লব করা যায়, কিন্তু সরকার গঠন করতে হলে লাগে কোল্ড ম্যাথমেটিক্স। এই রাজনৈতিক সমীকরণ মেলানোর জন্যই জামায়াত তাদের ইগো বিসর্জন দিয়ে এনসিপি এবং চরমোনাইকে বুকে টেনে নিয়েছে। এখানে এনসিপির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ন্যারেটিভের জরিপ অনুযায়ী এনসিপির ভোট ব্যাংক বর্তমানে 7%। এই 7% ভোট সাধারণ কোনো ভোট নয়। এরা মূলত এস্টাবলিশমেন্ট বিরোধী, আধুনিক ও সেকুলার ঘরানার তরুণ ভোটার, যারা বিএনপিকে ভোট দিত না, আবার জামায়াতের রক্ষণশীল ইমেজের কারণে জামায়াতকেও ভোট দিতে স্বাচ্ছন্দ্য বোধ করত না। কিন্তু এনসিপি যখন জোটে আছে, তখন এই 7% ভোট এখন সরাসরি জামায়াত জোটের বাক্সে ট্রান্সফার হবে। অন্যদিকে চরমোনাইয়ের সারা দেশে গড় ভোট 3% হলেও বরিশাল, খুলনা ও দক্ষিণ অঞ্চলের নির্দিষ্ট কিছু আসনে তাদের ভোট 15 থেকে 20% পর্যন্ত। এই ভোটগুলো যখন জামায়াতের 33.6%-এর সাথে যুক্ত হয়, তখন জোটের মোট নিশ্চিত ভোট বা বেস ভোট 45.6%-এ গিয়ে দাঁড়ায়। রাজনীতিতে একে বলা হয় সিনার্জিক এফেক্ট বা সম্মিলিত শক্তির প্রভাব। যখন সাধারণ ভোটাররা দেখে যে একটি জোটের নিজস্ব ভোটই 45 বা 46% এবং তারা জয়ের পথে স্পষ্টভাবে এগিয়ে আছে, তখন দোদুল্যমান বা ফ্লোটিং ভোটাররা, যারা সাধারণত 10 থেকে 15% হয়, সেই বিজয়ী স্রোতের সাথেই গা ভাসায়। একে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় ব্যান্ডওয়াগন এফেক্ট বলা হয়।
এই ফ্লোটিং ভোটারদের অন্তত ৫% সমর্থনও যদি হাওয়া দেখে জোটের দিকে আসে, তাহলে জামায়াত নেতৃত্বের জোটের মোট ভোট অনায়াসে ৫০% কোঠা অতিক্রম করবে। অন্যদিকে বিএনপি তাদের ৩৫%-এর বৃত্তেই আটকে থাকবে, কারণ তাদের সাথে ভোট বৃদ্ধি করার মতো কোনো শক্তিশালী মিত্র নেই। গণ অধিকার পরিষদ বা লাম ঘরানার দলগুলোর ভোট ব্যাংকের যে করুণ দশা, তা বিএনপির বাক্সে কোনো বাড়তি সুবিধা যোগ করতে পারবে না। তারা বড়জোর ১% ভোট যোগ করতে পারে, যা বিএনপিকে ৩৬%-এর ওপরে নিতে পারবে না। সুতরাং নির্বাচনী রাজনীতির এই জটিল দাবা খেলায় জামায়াতে ইসলামী এখন চালকের আসনে এবং সুবিধাজনক অবস্থানে রয়েছে। তারা প্রমাণ করেছে যে মডার্ন রাজনীতি কেবল মাঠ গরম করা বক্তৃতা বা মিছিলের লোকসমাগম নয়, বরং এটি একটি বিশুদ্ধ গণিত এবং কৌশলগত অবস্থান। ৫০% বিপরীতে ৩৫%, এই ১৫% ভোটের বিশাল ব্যবধান একটি নির্বাচনে কী ফলাফল বয়ে আনতে পারে তা অভিজ্ঞ মহল মাত্রই জানেন। সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে ১৫% ভোটের ব্যবধানের অর্থ হল ল্যান্ডস্লাইড ভিক্টরি বা ৩/৪ আসনে বিজয়। ৩০০ আসনের একটি নির্বাচনে যদি এই সমীকরণ বাস্তবে রূপ নেয়,